দর্শক, আমি শহীদুল ইসলাম সাজু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব সিলেটের জনপ্রিয় মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল দ্য লোকাল টাইমসের বিশেষ আয়োজনে। আপনারা দেখছেন জলিল এন্ড আফিয়া ফাউন্ডেশন নিবেদিত স্থানীয় রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সহ সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে দ্য লোকাল টাইমসের ধারাবাহিক টকশো অনুষ্ঠান সমসাময়িক। বিশেষ এই আয়োজনের প্রথম পর্বে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি রয়েছেন আপনাদেরই পরিচিত মুখ, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব নজমুল হোসেন পুতুল। আজকে তার সাথে সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, সাথেই থাকুন। আপনি কেমন আছেন? ঈদ কেমন কাটলো একটু জানতে চাইবো। আপনাকে ধন্যবাদ। এবং তার সাথে বিভিন্ন অবস্থান থেকে আপনারা যারা আমাদের কথা শুনছেন এবং এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে আমি আরেকটি কথা এই মুহূর্তে যোগ করতে চাই, কারণ আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে, সবটুকু শ্রদ্ধা দিয়ে তাকে আমি স্মরণ করছি এবং পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন পরকালের জিন্দেগিতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সুখে শান্তিতে রাখেন। ধন্যবাদ। দীর্ঘ ১৬-১৭ বছরের আওয়ামী দুঃশাসন, বিভিন্ন আন্দোলন সংগ্রামের চড়াই উতরাই পেরিয়ে এবং পরবর্তীতে জুলাই বিপ্লব এবং অন্তর্বর্তীকালে সরকারের ২ বছর, এরপরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতিবাহিত হলো। সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করেছে। ইতিমধ্যে সরকার গঠনের ৩ মাস পরিপূর্ণ হয়েছে। আপনার দৃষ্টিতে বিগত নির্বাচনটা কিরকম ছিল, জনসাধারণের এখানে অংশগ্রহণটা কিরকম ছিল, পাশাপাশি এই ৩ মাসে বিএনপির বর্তমান সরকারের পরিস্থিতিটা কি সফলতার দিকে নাকি ব্যর্থতার দিকে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি প্রশ্ন করেছেন, তবে প্রশ্নটি জাতীয় পর্যায়ে, তাই হয়তো এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে আমাকে অনেকটা ব্যাগ পেতে হচ্ছে। আমার দেখা এটা একটা চমৎকার নির্বাচন ছিল এবং আমি যেটুকু দেখেছি এবং আমি যেটা বলতে চাই সেটা হলো, মানুষ বহু বছর পর, বিশেষ করে ১৬-১৭ বছর পর মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য অংশগ্রহণ করেছে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে এবং বিভিন্ন মহল থেকে, ইভেন আন্তর্জাতিক পর্যায়েও এই নির্বাচনটি প্রশংসিত হয়েছে। আর নির্বাচনে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মহল থেকে যে নেগেটিভ বক্তব্য দিয়েছে, সেটা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা ওনারাই বক্তব্য দিয়েছে। কিন্তু ওভারঅল এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে একটি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তাদের মতামত ব্যক্ত করেছে। এটাই আমার ব্যক্তিগত উপলব্ধি। সরকারের যে ৩ মাস অতিবাহিত হলো, এই ৩ মাসে আপনার দৃষ্টিতে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের ৩ মাস অতিবাহিত হওয়ার পর মানুষের প্রত্যাশার বাস্তবায়ন ঘটেছে কিনা বা ঘটবে কিনা, আপনি কি মনে করেন? নির্বাচনের আগে বহু জ্ঞানী ব্যক্তি, বহু মহল থেকে এটা একটা আশঙ্কা করা হয়েছে যে যে দলই ক্ষমতায় যাক না কেন, তাদের জন্য রাষ্ট্র পরিচালনা অনেকটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তারা অনেকগুলো বিষয় নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন। কারণ বিগত আওয়ামী লীগের সরকার যেটা ছিল, যেটার বিরুদ্ধে দেশের মানুষ ১৬-১৭ বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের জমানো অনেক সমস্যা, অনেক অনিয়ম, আমরা অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়েছিলাম। আমাদের দেশে সেদিন কোনো নির্বাচন হয়নি, দেশে আইনের শাসন ছিল না। যখন একটা পরিবর্তন আসলো অনেক ত্যাগের বিনিময়ে, এই পরিবর্তনটা আনতে গিয়ে
দেশের ভিতরে অনেক মেচাকার হয়েছে, অনেক জান ও মালের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক সম্পদ নষ্ট হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটা পরিবর্তন নিয়ে এসেছি। এখানেও আমরা অর্থনৈতিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপরে যে ইন্টেরিয়র গভর্নমেন্ট, যেটাকে আমরা ইউনূস সাহেবের সরকার বা তার একটা ক্যাবিনেট হিসাবে আখ্যায়িত করি, তাদের বিভিন্ন অদক্ষতা, অব্যবস্থাপনা, আরো সমস্যা সৃষ্টি হয়েছে। এই সব কিছু মাথায় নিয়ে বিএনপি এদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। মানুষ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে আরেকটি সমস্যা এসে দেখা দিয়েছিল, এবং সেটা হলো আমেরিকা এবং ইরানের যুদ্ধ, যেটাকে আমাদের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। এই সব সমস্যা মোকাবেলা করে, অবশ্য আপনার একটা বক্তব্য এখানে সঠিক, সেটা হলো চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ আছে। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমি বলবো অত্যন্ত দক্ষতার সহিত বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, এবং ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি অচিরেই অনেক সমস্যার সমাধান হবে। কারণ আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের পুরো মন্ত্রী পরিষদ দিনরাত এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে। এর সাথে আপনি যেটা বলেছেন চ্যালেঞ্জের পাশাপাশি আমি বলবো কোন ধরনের সংকটকালীন সময় অতিবাহিত করছে কিনা এই সরকার। হ্যাঁ, অবশ্যই একটা সংকট আমরা অতিক্রম করছি, তবে আমি বলবো অত্যন্ত দক্ষতার সহিত সংকটকে মোকাবেলা করে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে। আজকে যারা নেতৃত্বে গিয়েছেন, বিশেষ করে মন্ত্রী এবং এমপিরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই 6 আসনের এমপি জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী রাত দিন পরিশ্রম করছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, সমস্যাগুলো শুনছেন এবং সমাধানের জন্য রাত দিন তিনি চেষ্টা করে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। যদিও অনেকগুলো প্রশ্ন আপনাকে করা হচ্ছে জাতীয় পর্যায়ে, কিন্তু আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জ সহ আশপাশ এলাকার মানুষজন এই জাতীয় পর্যায়ের প্রশ্নগুলোর উত্তর কিন্তু খুঁজতে যায় স্থানীয় নেতৃবৃন্দের কাছে। সেই আলোকে মানুষের চাহিদা মোতাবেক আপনাকে কিছু প্রশ্ন আমরা করেছি, আরো কয়েকটি প্রশ্ন করব, কিছু মনে করবেন না। আমরা জানি যে এবারে আওয়ামী লীগ সরকার অপসারণ হওয়ার পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। পাশাপাশি এনসিপি এবং জামাতে ইসলামের সমন্বয়ে যে 10 দলীয় বা কিংবা 11 দলীয় যে জোট, যেটি ইসলামী জোট যেটি বলা হয়, সেই জোটকে বিরোধী দলে রাখা হয়েছে। আপনাদের দীর্ঘদিনের জোট সঙ্গী ছিল জামাতে ইসলামী, তাদের সঙ্গে আপনাদের বর্তমান সম্পর্কটা কি, আর বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কি, এটা আপনি কিভাবে দেখছেন বা বিএনপি তাদেরকে কিভাবে মূল্যায়ন করছে বলে মনে করেন? দেখুন, বিগত পার্লামেন্ট নির্বাচনে আমরা যা ধারণা করি নেই, তার বাইরেও বাংলাদেশ জামাত ইসলামী আসন পেয়েছে বিগত সংসদ নির্বাচনে। এটা তাদের একটা রাজনৈতিক সফলতা বলবো। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ না ভালোই আছে, যদিও কখনো কখনো কোথাও কোথাও কিছু কিছু সমস্যা সৃষ্টি হয়। এগুলা সমাধান করার জন্য সবসময় হাইকমান্ড, তাদের ভিতরে একটা লিয়াজও আছে এবং একটা বোঝাপড়া আছে আমি বলবো। সেই দিক দিয়ে জামাতের সঙ্গে বিএনপির সম্পর্ক এই মুহূর্তে খারাপ এটা আমি দেখি না। তবে এই নেট দুনিয়ায়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে কিছুটা উত্তপ্ত কথাবার্তা হয় কিংবা উত্তপ্ত একটা পরিস্থিতি সৃষ্টি হয়। আমার মনে হয় সেটাও দীর্ঘ সময় স্থায়ী হয় না, এবং সেটা হওয়া ঠিকও নয়। আরেকটি বিষয়, উভয় দলই এটা উপলব্ধি করতেছে যে অনেক ত্যাগের বিনিময়ে আমরা একটি পরিবর্তন নিয়ে এসেছি। যদি
নিজেদের মধ্যে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং রাখা না যায়, তাহলে মানুষকে আমরা যে কমিটমেন্ট দিয়ে এসেছি সেই কমিটমেন্ট রক্ষা করা কঠিন হয়। শুধু বিএনপি কমিটমেন্ট দেয় নাই, জামাত ইসলামী এদেশের মানুষকে কমিটমেন্ট দিয়েছে যে তারা সুশাসন নিশ্চিত করবে। সুশাসন নিশ্চিত করতে হলে তাদেরকে অবশ্যই সংসদে এবং সংসদের বাইরে বিএনপিকে সমর্থন দিতে হবে, বিএনপির ভালো কাজের সহযোগিতা করতে হবে। অবশ্য আমরা যে খারাপ কাজগুলো এদেশে সংগঠিত হয় কিংবা হবে সেগুলোর বিষয়ে তারা যেন সংসদে এবং সংসদের বাইরে সোচ্চার থাকে, এটা অবশ্য আমরা আশা করি সেই ভূমিকাই রাখবে আগামী দিন জামাত ইসলাম। এনসিপি নতুন একটি রাজনৈতিক দল, তাদের বিষয়ে আমার যে ধারণা কিংবা আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীর যে ধারণা সেটা মোটেই পজিটিভ নয়। কারণ ইতিমধ্যে তারা তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করেছে যে তাদের ভিতরে দেশপ্রেম কম। দেশপ্রেম তাদের ভিতরে অনেকটা নাই বললেই সরে, কারণ তারা নিজেরা নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত রয়েছে। আমি এক জায়গায় একটা প্রশ্ন করেছিলাম কিছু সুধীজনকে, যে নতুন একটি রাজনৈতিক দল যারা এদেশে সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছে, তারা প্রাথমিক অবস্থায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করেছে, তাদের এই টাকার উৎসটা কোথায়? এদেশে অনেক ক্রাইম হয়, এটা ডিফারেন্ট, কিন্তু আপনি যখন বলবেন আমি ক্রাইমের সঙ্গে ইনভলভ না কিংবা আমি ক্রাইম সংগঠিত হোক সেটা চাই না, সর্বপ্রথম আপনাকে সেটা কনফার্ম করতে হবে যে আমি ক্রাইমের সঙ্গে নাই। তারা ন্যায় বিচার নৈতিকতার কথা বলছে, কিন্তু অন্য দিক দিয়ে তারা যেভাবে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর জন্য বাংলাদেশ যে কর্মকাণ্ড তারা করেছে, এই নিয়ে জাতি তাদের উপরে বিক্ষুব্ধ এবং আমরা হতাশ। আমি জানি না তাদের আগামী দিন কি হবে। অনেকেই বলছেন বিএনপি নাকি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছেন না, বিশেষ করে দেশের বর্তমান সার্বিক যে আইন শৃঙ্খলার অবনতি, এই বিষয়টা আপনার দৃষ্টিতে কিরকম? আদৌ কি আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে কিনা, নাকি অপরাধ প্রবণতা বেড়েছে, নাকি দলীয়ভাবে কোনো ধরনের অপরাধ প্রবণতা বেড়েছে? আপনি কি মনে করছেন? এটা থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে। দেখুন, অপরাধ সংগঠিত হচ্ছে সেই আদিকাল থেকে। আমরা আজ থেকে 20, 25, 30 বছর আগে প্রযুক্তি এত ফাস্ট ছিল না, প্রযুক্তি আমাদের নাগালের বাইরে ছিল। ঢাকায় কি সংগঠিত হয়েছে? বড়জোর বিটিভি কিংবা সংবাদপত্রের মাধ্যমে এই খবরগুলো আমরা পেতাম, কিন্তু এখন প্রযুক্তি নির্ভর এই দুনিয়ায় যদি বাংলাদেশের শেষ প্রান্তেও কোনো কিছু সংগঠিত হয়, তাহলে ক্ষণিকের ভিতরে, অল্প সময়ের ভিতরে বাংলাদেশের সব জায়গায় সেই সংবাদটি প্রচারিত হয়েছে। এদিক দিয়ে এটা ভাবলে মনে হয় যেন বাংলাদেশে প্রতিদিন অনেক দুর্ঘটনা, অনেক হত্যা, অনেক লুটপাট, অনেক বিশৃঙ্খলা সংগঠিত হচ্ছে। কিন্তু মূলত বিশৃঙ্খলা আগেও ছিল, এখনো আছে, তবে বিশৃঙ্খলা, হত্যা, আইন শৃঙ্খলার অবনতি এইসব আমরা প্রত্যাশা করি না। আপনি বলছেন এই মুহূর্তে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে কিনা, এটা ঠিক। কিছু কিছু বিষয়, কিছু কিছু ঘটনা যেটা মানুষের হৃদয়কে, মনকে নাড়া দিচ্ছে, এই ধরনের কিছু লোমহর্ষক ঘটনা রিসেন্ট ঘটে গেছে বাংলাদেশ। এটা আইন শৃঙ্খলার অবনতি এটা আমি বলবো না, এটা মূলত মানুষের নৈতিক চরিত্রের
মানুষের মানবাধিকার মানবাধিকার মানবিকতা এই সমস্ত বিষয়ের একটা অবক্ষয় ঘটেছে। এটা হুট করে হচ্ছে না, এটা ধীরে 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 মানুষ এই পর্যায়ে চলে এসেছে। এই জন্য আমাদের সবাইকে আরো সময় নিতে হবে এবং সব অবস্থান থেকে আমাদের সবাইকে এটাকে প্রতিরোধের জন্য চেষ্টা করতে হবে। তবে আমি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতে চাই, অ্যাটলিস্ট কেয়ারটেকার গভর্নমেন্ট থেকে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো এবং ইনশাল্লাহ আপনারা উত্তরোত্তর এটার একটা ভালো দিক দেখতে পারবেন অচিরেই। কারণ আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিন রাত কাজ করছে মানুষের সুখ শান্তি এবং দেশের শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠার জন্য। আমরা মানুষের শৃঙ্খলা, মানুষকে নিরাপত্তার বিষয়টি আমরা মাথায় রেখে আমাদের সরকার দিনরাত কাজ করছে। এবং এখানে বিয়ানীবাজারের বিষয়টাও আছে। আমার মনে হয় অচিরেই জেলা, উপজেলা, পৌর সবগুলোই নতুন করে আবার এগুলোতে সম্মেলন হবে এবং সম্মেলনের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি আসবে। তবে এটা একটা সাংগঠনিক বিষয়। আমরা এইসব বিষয় সাংগঠনিক ফোরামে আলোচনা করে থাকি। এখানে আমি এ বিষয়ে বিশদ কিছু উল্লেখ করতে চাই না। বেশ কিছু আন্দোলন কর্মসূচির পরে সিলেট চারখাই শেওলা স্থলবন্দর মহাসড়ক প্রকল্প বাস্তবায়নে আপনাদের বর্তমান বিএনপি সরকার ইতিমধ্যে ২৫০০ কোটি টাকা অর্থলগ্নি করছে, এটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জেনেছি। এই প্রকল্পটি বাস্তবায়ন করতেও ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে। আমরা আশা করছি প্রকল্পটি শুরু হয়ে শীঘ্রই কাজটি শেষ হবে। তবে একটি বিষয় বলে নেই, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমাদের স্থানীয় সংসদ সদস্য, এখানে যিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, তিনি কিন্তু এই প্রকল্পের যে শেওলা স্থলবন্দর পর্যন্ত যে মহাসড়ক, যেটি সিলেট থেকে, এই মহাসড়ক থেকে শেওলা শেওলা পয়েন্ট থেকে বারোগ্রাম পর্যন্ত 4 লেন করার জন্য একটি ডিও লেটার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দিয়েছিলেন। এরকম কোনো উদ্যোগ আপনাদের সিলেট 6 আসনের সংসদ সদস্য কিংবা আপনাদের বিএনপির কোনো উদ্যোগ আছে কিনা, এই সড়কটি যাতে বারোগ্রাম পর্যন্ত প্রশস্ত করা যায় বা 4 লেন পর্যন্ত উন্নীত করা যায়? আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনার প্রশ্নটা আমি আর একটু ক্লিয়ার করতে চাই। অবশ্য আপনি উল্লেখ করেছেন যে কার্যক্রম শুরু হয়েছে, ইনশাল্লাহ অর্থ বরাদ্দের মাধ্যমে আর কোনো বাধা অবশিষ্ট নেই। একনেকে ফাঁস হওয়ার পরে অর্থ বরাদ্দ সবই সম্পূর্ণ হয়েছে এবং ইনশাল্লাহ অচিরেই এই কাজটি 4 লেন এবং 6 লেনের কাজটি শুরু। আপনি যে আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে শেওলা থেকে বাড়িগ্রাম সাবেক সাংসদ জনাব নুরুল ইসলাম একটি ডিও লেটার দিয়েছিলেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, বিষয়টা আমার কাছে পরিষ্কার নয়। তবে আমরা কি করছি এ বিষয়ে অবশ্য আমি একটি বক্তব্য রাখতে চাই। আমরা বিষয়টা নিয়ে এখনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত নেই। তবে আপনার এই প্রশ্ন করার মাধ্যমে আমি এই অঞ্চলের মানুষকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ বিষয়টি খুব শীঘ্রই আমাদের স্থানীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে অবহিত করা হবে এবং তিনি এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন। আপনার ধন্যবাদ। আপনাকে বিয়ানীবাজার উপজেলার যে বর্তমান বিএনপির যে কমিটি যেটি রয়েছে, সেটি তো ইতিমধ্যে দীর্ঘদিন অতিবাহিত হয়েছে। নতুন কমিটি বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা বা নতুন কোনো কমিটি পুনর্গঠন করা হবে কিনা, যেহেতু বর্তমান সরকার আপনাদেরই, আপনার এরকম কোনো প্ল্যান পরিকল্পনা জেলা কিংবা কেন্দ্রে রয়েছে কিনা যদি একটু বলতেন। মেয়াদ বিয়ানীবাজার উপজেলা পৌর দুটোরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পত্রিকায়ও সাংগঠনিক বিষয়ে অনেক রিপোর্ট এসেছে এবং এখানে বিয়ানীবাজারের বিষয়টাও আছে। আমার মনে হয় অচিরেই জেলা, উপজেলা, পৌর সবগুলোই নতুন করে আবার এগুলোতে সম্মেলন হবে
এবং সম্মেলনের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি আসবে। তবে এটা একটা সাংগঠনিক বিষয়, আমরা এইসব বিষয় সাংগঠনিক ফোরামে আলোচনা করে থাকি। এখানে আমি এ বিষয়ে বিশদ কিছু উল্লেখ করতে চাই না। আমরা যতদূর জানি, আপনি যখন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছিলেন, একটি বিশাল সম্মেলনের মাধ্যমে, একটি কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আপনি নির্বাচিত হয়েছিলেন। আগামী যে কমিটি যেটি আসবে, সেই কমিটি কি এরকম কোনো কাউন্সিলের মাধ্যমে আসবে নাকি প্রেস রিলিজ আকারেই আসবে, যদি একটু বলতেন। না না, কোনো অবস্থাতেই প্রেস রিলিজের মাধ্যমে কোনো কমিটি আসবে না। আমাদের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা ক্রিটিক্যাল মোমেন্ট, যখন আমরা রাস্তায় মিছিল মিটিং সমাবেশ করা আমাদের পক্ষে অনেকটা কঠিন ছিল, সেই সময়েও নির্দেশ ছিল যেভাবেই হোক, যে করেই হোক, কাউন্সিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে কমিটি বের করে নিয়ে আসতে হবে। এবং আমার মনে হয় বাংলাদেশের 95% উপজেলা, পৌরসভায়, জেলায় কাউন্সিলের মাধ্যমে কমিটি এসেছে। এখন তো আর সেই দিন নেই, উনি দেশে আছেন, উনি এদেশের রাষ্ট্রপ্রধান, উনি দলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি সবকিছু জানেন, দেশে একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে। এখন কাউন্সিল ছাড়া কোনো ধরনের পকেট কমিটি, কোনো ধরনের লেটারের মাধ্যমে কোনো কমিটি, এগুলা কোনো অবস্থাতেই চিন্তা করা যায় না। কাউন্সিলের মাধ্যমে আগামী কমিটি নির্বাচিত হবে। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় না বললেই নয়, অতি সম্প্রতি বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতৃত্ব স্থানীয় অনেকেরই বিভিন্ন বিষয়ে অভিযোগ আকারে বিভিন্ন জাতীয় পত্রিকা থেকে শুরু করে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন ধরনের অপকর্মের কথাও বলা হয়েছে। আপনাদের দলীয় নেতাকর্মীরা এসব অপকর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এমন অভিযোগও উঠেছে। এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে তো কোনো তথ্য আছে কিনা, বা এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? কোনো ধরনের সাংগঠনিক তদন্ত কিংবা এটার কোনো শাস্তির বিধান আছে কিনা আপনাদের দলে, যদি কিছু বলতেন। দেখুন, যে কেউ অপরাধ করলেই তাকে শাস্তির আওতায় আসতে হবে। সেটা বিএনপির কোনো কর্মী হোক, কিংবা কোনো নেতা হোক, কিংবা কোনো সাধারণ মানুষ হোক, আইন সবার জন্য সমান। রিসেন্ট আমরা যে অভিযোগগুলো দেখেছি, পত্রিকায় যে সমস্ত জিনিস এসেছে এবং বিভিন্ন পর্যায় থেকে মানুষ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, সব বিষয় নিয়ে আমাদের জেলার নেতৃবৃন্দ অবগত আছে। আরেকটি বিষয় আপনার জানা রাখা উচিত, আমাদের এমপি মহোদয়, তিনি শুধু সিলেট 6 আসনের এমপি নন, তিনি জেলা বিএনপি নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক। এটা তার আওতাধীন একটা ইউনিট, এবং এই বিষয়টি তিনি ভালোভাবে অবগত আছেন, এবং এ বিষয়ে একটা তদন্ত চলছে। আমার মনে হয় অচিরেই এই বিষয়গুলোর একটা সুরাহা হবে সত্যতা যাচাইয়ের মাধ্যমে। সর্বত্র শুনতে পাচ্ছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে, বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আসলে এই গুঞ্জনটা সত্য কিনা আপনার কাছ থেকে আমরা একটু ক্লিয়ারিফিকেশন চাই। আর যদি নির্বাচন করেও থাকেন, সেক্ষেত্রে বিয়ানীবাজারবাসীর উদ্দেশ্যে আপনার কোনো মন্তব্য বা পরামর্শ বা চাওয়া পাওয়া আছে? এটা কোনো গুঞ্জন নয়, এটা আমার নিজের মুখ থেকেই এই বিষয়টি আমি নিশ্চিত করেছি। আমি এটা এভাবেই বলেছি যে আমি আগামী বিয়ানীবাজার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, যদি আল্লাহ সেই পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে, জীবিত রাখে, আল্লাহর যদি হুকুম হয়। বিষয়টা নিশ্চিত। এবং বিয়ানীবাজারবাসীর উদ্দেশ্যে আমার একটা বক্তব্য হচ্ছে, যোগ্যতা
সেটা অন্য একটি বিষয়। তবে যেহেতু আপনার মাধ্যমে আমি এখানে একটা সুযোগ পেলাম, সর্বত্র এই মেসেজটি যাবে, তাই আমার ছোট্ট একটি বক্তব্য হচ্ছে, আগামী দিন আমি বিয়ানীবাজারের মানুষকে নিয়ে কাজ করতে চাই। অবশ্য আমি এখনো কাজ করছি, সেটা একটা সীমাবদ্ধতার ভিতরে। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নিয়ে আমি কাজ করছি। আমি চাই এর বাইরে গিয়ে সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমি কাজ করি, এবং আমার একটা পরিকল্পনাও রয়েছে কিভাবে মানুষকে সুখী করতে হবে, মানুষের সুখ শান্তি নিশ্চিত করতে হবে, এই বিষয়টি নিয়ে আমি কাজ করছি। এবং যাতে মানুষ সুখী হয়, মানুষ শান্তিতে থাকে, এ বিষয়ে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। ইনশাল্লাহ আমি যদি সেই পর্যন্ত পৌঁছাতে পারি, মানুষের সেই আকাঙ্ক্ষিত সুখ শান্তি, মানুষকে শৃঙ্খলার মধ্যে রাখা আমার একটা প্রধান কর্তব্য হবে। দেখুন, একটি বিষয় উল্লেখ না করলেই নয়, আমাদের এই বিশাল জনগোষ্ঠী, বিশাল একটা অংশ অনিয়মে অভ্যস্ত, এবং প্রচুর মানুষ ক্রাইমের সঙ্গে ইনভলভ। কাজেই এই অনিয়মে অভ্যস্ত যে মানুষগুলো, সেগুলোকে নিয়মের ভিতরে, শৃঙ্খলার ভিতরে আনতে হলে আপনাকে পরিকল্পনা নিয়ে এগোতে হবে। পরিকল্পনা ছাড়া দীর্ঘদিন অনিয়মে অভ্যস্ত একটা জাতিকে, একটা গোষ্ঠীকে, একটি এলাকাকে আপনি কোনো অবস্থাতেই শৃঙ্খলার মধ্যে, নিয়মের মধ্যে নিয়ে আসতে পারবেন না। কাজেই এটাকে করতে হলে কি কি পরিকল্পনা গ্রহণ করতে হবে, এই বিষয়ে আমার একটা নিজস্ব ধারণা এবং মতামত আছে। আমি যদি সুযোগ পাই, আমার ধারণাটা তখন আমি অ্যাপ্লাই করি। আশা করি মানুষের সুখ শান্তি তখন নিশ্চিত। যে অশেষ ধন্যবাদ আপনাকে আজকে আমাদের কিছু সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। আমরা একেবারে অনুষ্ঠানের শেষাংশে চলে এসেছি। দর্শক, আমরা এতক্ষণ কথা শুনছিলাম আমাদের আজকের টকশোর প্রথম পর্বের অতিথি, সিলেট জেলা বিএনপির সহসভাপতি, বিয়ানীবাজারের কৃতি সন্তান জনাব নজমুল হোসেন পুতুল সাহেবের কাছ থেকে। আজকে আমরা আরো কিছু কথা শুনবো। আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন সংক্ষিপ্ত সময়ের জন্য। তিনি আজকের এই অনুষ্ঠানের প্রযোজনা প্রতিষ্ঠান জলিল নাফিয়া ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা বলবেন। তিনি হচ্ছেন দক্ষিণ সুরমা জালালিয়া ডিগ্রি ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, বিয়ানীবাজারের কৃতি সন্তান কবি শামসুল হক বিন আফতাব। আলহামদুলিল্লাহ, জলিল অ্যান্ড আফিয়া ফাউন্ডেশন বিয়ানীবাজার উপজেলার মাতিউরা ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামে প্রতিষ্ঠিত। এটা প্রতিষ্ঠিত করেছেন আমাদের আরেঙ্গাবাদের দুই সম্ভাবনায় মুখ। একজন শাহিদুর রহমান সুমন, তিনি একজন প্রকৌশলী, এবং আরেকজন আতিকুর রহমান মোহন, তিনিও মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন। আলহামদুলিল্লাহ, ওনারা বিভিন্নভাবে এই জলিল আফিয়া ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার অনেক কার্যক্রম পরিচালিত করে আসছেন। এর মধ্যে শিক্ষাক্ষেত্রে ওনারা অনেক কার্যক্রম পরিচালিত করছেন, এবং সামাজিক অনেক কার্যক্রম পরিচালিত করছেন। বিশেষ করে ওনারা একটি পত্রিকা চালিয়ে যাচ্ছেন, দ্য লোকাল টাইমস নামে সেই পত্রিকার চেয়ারম্যান হিসাবে আছেন বড় ভাই শাহিদুর রহমান সুমন, এবং পরিচালক হিসাবে আছেন আতিকুর রহমান মোহন। এছাড়াও সেই জলিল আফিয়া ফাউন্ডেশনের মাধ্যমে এলাকার বিভিন্ন দরিদ্র গরিব মানুষের সহযোগিতা করে আসছেন, শিক্ষাক্ষেত্রে অনেক সহযোগিতা করে আসছেন। আমাকে ওনারা অনেক সহযোগিতা করেছেন। যেমন আমি একটি প্রতিষ্ঠান করার প্রস্তাব করেছিলাম, ওনারা 19 শতক জায়গা দান করেছেন, এবং সেই জায়গার যাওয়ার আগে একটি অস্থায়ী ক্যাম্পাসও দান করেছেন। সেই ক্যাম্পাসে আমরা বর্তমানে এই জানুয়ারি থেকে একটি প্রতিষ্ঠান হিফজুল কোরআন বিভাগ শুরু করেছি। সেখানে 10 জন ছাত্র আবাসিক হিসাবে আছেন। সেই আবাসিক ছাত্রদের সম্পূর্ণ ব্যয়ভার, খাওয়া, তাদের বেতন, তাদের সব কিছু
এবং তার টিচারের বেতন, বাবুর্চি বেতন সবগুলা ওনারা চালিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমি আমন্ত্রণ জানাচ্ছি তারা আরও বিভিন্নভাবে কার্যক্রমে যাতে জড়িত থাকেন এবং এই এলাকার সহ বাংলাদেশের প্রতিটি গ্রামের তরুণ সমাজকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এভাবে সামাজিক কার্যক্রমে তারা এগিয়ে আসুন, বাংলাদেশকে উন্নয়ন করুন। মাফ করিয়া দেও আল্লাহ, আমরা মাঝে যারা হায়াতে আছে নেক হায়াত দান করে দাও আল্লাহ, যারা হায়াত নাই আল্লাহ, যারা খবরবাসী হয়ে গেছে তুমি মাফ করিয়া দাও। খাস করি আজকে অনুষ্ঠানটায় তুমি কবুল আর মঞ্জুর করায় আল্লাহ। আল্লাহ খাস করি আল্লাহ এই তরুণ দুই ভাই প্রকৌশলী আরো এইভাবে তাদের দেখা দেখে আরো আল্লাহ আল্লাহ এই পৃথিবীর আরো তরুণদের তুমি আল্লাহ তাদের কার্যক্রমগুলা চালিয়ে দেওয়ার তৌফিক দান হয়ে দেওয়া আল্লাহ। আল্লাহ খাস করে আল্লাহ বারবার যেই বিষয়টা আমরা আল্লাহ তোমার কাছে চাইতেছি, সেই জলিল আফিয়া তিনিও আমাদের মোহন এবং সুমনের বাবা মা আল্লাহ তাদের আল্লাহ খবরে তুমি আল্লাহ তোমার হাবিবর খবর সম্পর্ক করিয়া দেওয়া আল্লাহ।